হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, আর তোমরা যারা হিস্ট্রি অপশনাল লিখবে, চেস্ট দেখো, ইংলিশের লেখার একটা সুবিধা হচ্ছে মেটেরিয়ালস অনেক বেশি, বেঙ্গলিতে মেটেরিয়ালস একটু কম হবে। বাট আমি যেহেতু ইংলিশে প্রোভাইড করাবো এবং বাংলা আমি বুঝিয়ে দিচ্ছি সবটাই, তবে নোটস ইংলিশেই হবে, ঠিক আছে? দেখো, সাবসিডিয়ারি রিলায়েন্স কি, হাউ ডিড ইট কন্ট্রিবিউট ইন দ্য রাইজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু পলিটিক্যাল ডমিনেন্স ইন দ্য সাবকন্টিনেন্ট? এটা এবারে ডাব্লিউবিসিএস 2023-এর প্রশ্ন, 20 নম্বরের জন্য ছিল। প্রশ্ন হচ্ছে সাবসিডিয়ারি রিলায়েন্স কি ছিল এবং এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিভাবে সাপোর্ট করেছিল, হেল্প করেছিল, তারা ভারতে কিভাবে তারা পলিটিক্যাল ডমিনেন্স পায়, অর্থাৎ কোথাও যেন দারুণ একটা ক্ষমতাশীল হয়ে ওঠে এবং সেটা রাজনৈতিক ক্ষমতাশীল ভাবে হয়ে ওঠে, পলিটিক্যাল ডমিনেন্ট। দেখো, সাবসিডিয়ারি রিলায়েন্স, the origin of the subsidiary alliance system can be traced to Dupleix, who started lending European troops to the Indian rulers. আমরা যদি সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেমের যদি অরিজিন বলি, যে এই সিস্টেমটা কে নিয়ে এলো, ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লিক্সের ব্রেন চাইল্ড, ডুপ্লিক্সের আইডিয়া হচ্ছে এটা। যে কিন্তু কি করতো না, ইন্ডিয়ান রুলারদেরকে, ভারতীয় রুলারদেরকে, শাসকদেরকে কিন্তু সে তাদের যে ইউরোপিয়ান ট্রুপস আর্মি কিন্তু সেন্ড করতো সে টাইমে। এবং এই প্র্যাকটিসটাই পরবর্তীকালে ইভলভ হলো কন্টিনিউয়াসলি এবং এর ক্লাইম্যাক্সে পৌঁছালো উইলিসলির আন্ডারে। এবং এই জন্যই তোমরা জানো হয়তো উইলিসলি এটা 1798 ইন্ট্রোডিউস করেছিল, বাট অ্যাকচুয়াল যদি বলি এর সমস্ত কনসেপ্টের ধারণাতে সেটা ডুপ্লিক্সে দেওয়া। চলে এসেছি মেন ফিচার্স কি কি আছে ডক্টর সাবসিডিয়ারি অ্যালায়েন্সে, তাই না? দেখো, the native states had to pay for the maintenance of a British control force for the defense of the territory. যারাই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন্স করবে তারা কি করবে না, ইন্ডিয়ান রুলারদের, ভারতীয় শাসকদের, রাজাদের কাছে কি করবে, তারা ব্রিটিশ আর্মি রাখবে এবং এই নেটিভ স্টেটকে, অর্থাৎ আমাদের এখানকার রাজাদেরকে তার মেনটেনেন্সে, ভরণ পোষণের কিন্তু দায়িত্ব নিতে হবে, টাকা পে করতে হবে। বুঝতে পারছো? দে হ্যাড টু সারেন্ডার দেয়ার ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স টু দ্য ব্রিটিশ কন্ট্রোল। এই রাজাদেরকে যারা এই সাইন করবে তাদেরকে এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা সম্পূর্ণরূপে, বাইরের সঙ্গে যত যা কিছু কথাবার্তা ব্রিটিশের বিনা পারমিশনে করতে পারবেন, এর সম্পূর্ণ ব্রিটিশ কন্ট্রোলে তাদেরকে সারেন্ডার করতে হবে। দে কুডন্ট এমপ্লয় ইউরোপিয়ানস উইদাউট কনসাল্টিং দ্য ব্রিটিশ। ব্রিটিশের বিনা পরামর্শে কোনো ইউরোপিয়ানদেরকে এমপ্লয় করতে পারবে না বা নিযুক্ত করতে পারবে না। এটা কেন যেন এই ক্লজটা, তার কারণ তোমরা জানবে। পলিটিক্যাল ডমিনেন্সের চক্করে অনেকেই, যেমন ফ্রেঞ্চ আছে, ডাচ আছে, এরা তো সাইমালটেনিয়াসলি রয়েছে না। ব্রিটেন তো চাইবে না যে আর কোনো ইউরোপিয়ান পাওয়ার ভারতীয় রাজাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কে আসুক, ইন্টিমেসি তৈরি করুক। এটার জন্য হচ্ছে এই চুক্তি, যে কোনো ইউরোপিয়ানদের সঙ্গে কোনো ধরনের কিছু করার আগে আমাদের পারমিশন নিতেই হবে তোমাকে। তো এটাও কিন্তু একটা ক্লজের মধ্যে পড়ে, হ্যাঁ, সাবসিডিয়ারি অ্যালায়েন্সে। আর কি দেখো, দে হ্যাড টু অ্যাকসেপ্ট এ ব্রিটিশ রেসিডেন্ট অ্যাট দ্যার কোর্ট। শুধু তাই নয়, একটা ব্রিটিশ রেসিডেন্টও থাকবে তাদের কোর্টে। দেখো খালি কাণ্ড, কেন? যাতে করে সম্পূর্ণরূপে, হ্যাঁ, মানে সম্পূর্ণভাবে এবং প্রতিদিন সে রাজার উপর সে চোখ রাখতে পারে, রাজা কি করছে না করছে, সমস্ত খবরাখবর রাখার জন্য একটা ব্রিটিশ রেসিডেন্ট তাদের কোর্টে থাকবে, রাজার কোর্টে থাকবে। দ্য কোম্পানি ওয়াজ নট টু ইন্টারফেয়ার ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স। কোম্পানি কিন্তু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনো কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার্সের বা রাজার যে ব্যক্তিগত জিনিস, ইন্টারনাল অ্যাফেয়ার্সে তারা ইন্টারফেয়ার করবে না, কোনো ধরনের তারা এখানে ইন্টারভিন করবে না। 6, দ্য কোম্পানি উড ডিফেন্ড দ্য স্টেট এগেনস্ট এনি এক্সটার্নাল ইন্টারনাল থ্রেট। শুধু তাই নয়, কোম্পানি কিন্তু যে রাজা সাইন করছে সাবসিডিয়ারি লাইন, সে রাজাকে হেল্প করবে, সে রাজাকে হেফাজত করবে এক্সটার্নাল, বহিরাগত এবং ভেতর থেকে যদি আক্রমণ করে। কারণ সেই টাইমে তোমরা জানবে নেপোলিয়নিক থ্রেট কিন্তু দারুণ ছিল। নেপোলিয়ন কিন্তু সে টাইমে দারুণভাবে একটা, হ্যাঁ, সে রাজ্য জয় করার একটা সে মানসিকতা নিয়ে রাজ্য জয় করতো। এর ফলে একটা এক্সটার্নাল থ্রেট তো ছিল। তো কোম্পানি কিন্তু এইটাও, এই রাজ্যকে যে ডিফেন্ড করবে তারও প্রস্তাব এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে প্রেস করে। তো এই 6টা নিয়ম কিন্তু মনে রাখতে হবে এবং ভীষণ ইজি 6টা নিয়ম। দ্য স্টেটস হুইচ ওয়ার ইন দ্য পজিশন অফ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যে সমস্ত স্টেটস সাবসিডিয়ারি অ্যালায়েন্সের পজিশনে ছিল, দেখো আলোচনা করি। পজিশন মানে অধিকারে, অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালায়েন্স যারা সাইন্স করেছিল তারা সর্বপ্রথম দেখো হায়দ্রাবাদে নিজাম 1798 সেপ্টেম্বরে, তারপরে মাইশোরের শাসক 1799, তারপরে তাঞ্জোর, তারপরে আওয়াদে নবাব, তারপরে পেশোয়া, তারপরে হোলকার ওয়ার দ্য লাস্ট মারাঠা কনফেডারেশন টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ইন 1818। 1818-তে মারাঠাদের যে 5টা কনফেডারেসি, তার মধ্যে শেষ কনফেডারেসি হোলকার। এরা কিন্তু লাস্ট মারাঠা কনফেডারেসি যে কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করে, গ্রহণ করেছিল। ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসে।
Subsidiary alliance system played a major role in making the East India Company the paramount power over India. এই সাবসিডারি অ্যালায়েন্স সিস্টেম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দারুণভাবে ক্ষমতা জুগিয়েছে এবং তারা ভারতে কিন্তু প্যারামাউন্ট হয়, দ্যাট মিনস সুপ্রিম পাওয়ার, সর্বশক্তিমান। ইট ডিজ অন দ্য নেটিভ স্টেটস অ্যান্ড মেড দেম পাওয়ারলেস টু স্ট্যান্ড এগেইনস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু তাই নয়, ওই যে প্রথম ক্লজটা হয়তো তোমরা পড়েছো, তোমরা জানলে যে ভারতীয় রাজারা তাদের আর্মি রাখতে পারবে না, ব্রিটিশ তাদের আর্মি তাদের রাজ্যে স্টেশন করবে। তার মানে কি, রাজার কাছ থেকে আর্মি কেড়ে নেওয়া বা যে কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছে তার আর্মি কেড়ে নেওয়া মানে হচ্ছে তাকে পঙ্গু করে দেওয়া, সে দুর্বল, এবারে সে কিছু করে নিতে পারবে না। সিমিলারলি এইভাবে কিন্তু নেটিভ স্টেট মানে ভারতীয় স্টেটস, ভারতের রাজাদেরকে কিন্তু ডিসআর্ম করা হয়, অর্থাৎ অস্ত্রহীন করা হয়, এদের আর কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, ব্রিটিশ যেন কোথাও এদেরকে পঙ্গু করে দিল এবং যাতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেইনস্ট এরা দাঁড়াতে না পারে। দ্য নেটিভ স্টেট লস দ্যার সভারেন্টি, কোথাও যেন সার্বভৌমিকতা, তাই না, একটা সেন্স অফ সভারেন্টি, এটা কিন্তু তারা হারিয়ে ফেললো। অ্যান্ড দ্য ব্রিটিশ এমাস দ্য চিফ আরবিট্রেটরি ইন দি কেস অফ দ্য ইন্টারস্টেট ডিসপিউট। শুধু তাই নয়, রাজ্যরা যে কোনো যদি নেটিভ স্টেট নিজেদের মধ্যে যদি অশান্তিতে মধ্যে জড়ে, ব্রিটিশ আসতো তাদেরকে মেটাবার জন্য। ভাবো কি অবস্থা। Through this alliance with the native state, the British stopped any sort of intimacy of other European powers like French and Portuguese, etc. to native state. এবং এই সাবসিডারি যেই রাজায় সাইন করবে, ক্লজের মধ্যেই ছিল, আমি আগেই বললাম, অন্যান্য ইউরোপিয়ান পাওয়ার কিন্তু তাদের সাথে কোনো ধরনের ইন্টিমেসি করতে পারবে না, কোনো ধরনের ভালো সুসম্পর্ক তৈরি করতে পারবে না, আর করার কিন্তু ব্রিটিশের পারমিশন লাগবে। এর ফলে ব্রিটিশ কোথাও যেন নিজেদের পলিটিক্যাল ডমিনেন্স কিন্তু গড়তে শুরু করেছিল। কেউ নাই কম্পিটিশনে, ব্রিটিশই চলছে সেই টাইম। The British even encroached upon the issue of succession of the state. শুধু তাই নয়, সে রাজাদের মৃত্যুর পরে বা রাজারা থেকে কালীন যদি কে সাকসেসর হবে, তার পরবর্তীকালে কে রাজা হবে, এটাও কিন্তু অনেক সময় ব্রিটিশ কিন্তু কি করলো, এইসবে কিন্তু নাক গলাতে শুরু করলো। ঠিক আছে, এনক্রোচ আপন মানে ইনভেট করা, ইন্ট্রুড করা। ঠিক আছে, লাস্টলি, in case of non-payment of due for the maintenance of British auxiliary force, parts of Indian states were annexed as compensation. For example, Berar was annexed from Nizam in 1853. এমনকি যে পরিমাণ টাকা ব্রিটিশ পাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে, যদি তারা না দিতে পারে, তাদের রাজ্যের কিছু অংশ কিন্তু তারা অ্যানেক্স করতে শুরু করে, কম্পেনসেশন রূপে, অবশ্যই ক্ষতিপূরণ রূপে। আমরা একটা উদাহরণ দেখি, 1853 নিজামের বেরার, এটাও কিন্তু ওই রকম কায়দায় ওরা অ্যানেক্স করেনি। তোমরা কম্পেনসেশন করতে পারছো না, কম্পেনসেট করতে পারছো না, তোমাদের জায়গা তো আমরা নেবো। ঠিক সিমিলার কন্ডিশনস। এইভাবেই কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স ডিপ ইন দ্য রুটস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, ভারতে তারা কোথাও যেন তাদের মূল শক্ত করে, তারা তাদের মূলটাকে আরো বেশি ডিপ করে, গভীর করে নিয়ে যায়, আরো বেশি শক্ত হয়। এই সাবসিডিয়ারি লাইন দারুণভাবে তাদেরকে হেল্প করে, সিকিউরিং ইউজফুল অ্যালাইস ফর দেম as well as a rich source of revenue, ultimately enabling the British to emerge as paramount as foremost power over India. এবং ভারতের যে রাজারা, ওদের অ্যালি তৈরি হলো, অর্থাৎ তারা তাদের বন্ধু করলো, এবং এখানকার রেভিনিউ নিয়ে, এখানকার রিচ সোর্স অফ রেভিনিউ, এখানকার মানুষের, রাজাদের টাকা পয়সা নিয়ে কোথাও যেন তারা পলিটিক্যাল ডমিনেন্স কিন্তু বাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, এই সমস্ত সাবসিডিয়ারি লাইন্স, এখানকার রেভিনিউ, এখানকার রাজাদের সাপোর্ট, এই সব কারণে কিন্তু তারা পলিটিক্যাল ডমিনেন্স কিন্তু বিশাল বাড়ে এবং তারা প্যারামাউন্ট অর্থাৎ ফরমোস্ট সুপ্রিম পাওয়ার ভারতে কিন্তু ধীরে ধীরে কিন্তু গড়ে ওঠে। সো থ্যাংক ইউ সো মাচ, আই উইল ব্রিং মোর কন্টেন্ট।